শনি এবং রবিবার দুই চিত্র আমরা দেখতে পেলাম। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়ে কার্যত আক্রান্ত হলেন, এবং উত্তরপাড়াতেও একই জিনিস আমরা দেখলাম কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। এই রাজ্য যাচ্ছে কোন দিকে, বা এই নিয়ে আজকে আলোচনা করতে হাজির হয়েছি শুভঙ্কর সরকারের সঙ্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমি অভিষেক সেনগুপ্ত। শুভঙ্কর, পরপর দুটো ঘটনা আমরা দেখলাম, অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে দেখলাম, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে দেখলাম। বাংলার রাজনীতি যাচ্ছে কোন দিকে? দেখুন, সামগ্রিকভাবে আমি এই বিষয়টির নিন্দা করি এবং খুব স্ট্রংলি আমি কন্ডেম করি। প্রথম কথা, অপ্রাসঙ্গিক একটি জিনিসকে প্রাসঙ্গিক করে তোলার এই যে কায়দা, এই কায়দা আমরা সোনারপুরের ঘটনা থেকে দেখলাম। আমাকে বলুন যে কি এমন কারণ ঘটলো যে এই পরিস্থিতির সৃষ্টি হলো? গোয়েন্দা বিভাগ কি ব্যর্থ যদি জিজ্ঞেস করা যায়? আর গোয়েন্দা বিভাগ যদি সত্যিকারের ইনফরমেশন দিয়ে থাকে এবং প্রপার ইনফরমেশন যদি হয়, তাহলে সেই মতো পুলিশি ব্যবস্থা নেওয়া হলো না কেন? না ইচ্ছে করে পুলিশি ব্যবস্থা নেওয়া হলো না যাতে এই সিচুয়েশন তৈরি করা যায়? এই সিচুয়েশন কেন তৈরি করা যায়? তার কারণ, যে রাজনৈতিক দলটি নির্বাচনের পর থেকে বিভিন্নভাবে কন্ডেম হচ্ছিল তাকে প্রাসঙ্গিক করে তোলো। এই প্রাসঙ্গিক করে তোলার কারণটা কি? কারণটা হচ্ছে একই গুরুমার দুই শিষ্য, যুব তৃণমূল, যুবা তৃণমূল। এই যে এক কম্বিনেশন, এই কম্বিনেশনটা হচ্ছে বাইনারি পলিটিক্সের আরেকটি অঙ্গ। তার কারণ, এই রকম ঘটনা ঘটলেই আলাদা সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা যাবে, কিংবা যিনি আক্রান্ত হলেন তার দিক থেকে আলাদা সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে। এটা একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা এই মুহূর্তে বাংলায় কাম্য নয়। আর যদি সামগ্রিকভাবে মনে হয় যে এটা জনরোষ, এমনি এমনি জনরোষ তৈরি হয়ে যাচ্ছে। এটা কি শ্রীলঙ্কা হয়ে গেল? এর পেছনে মানুষকে একত্রিত করার দায়িত্ব কারা নিয়েছিলেন? আর এইটা আজকে যে ঘটনাটা আমরা সোনারপুরে দেখলাম, এইটা কাল হকার উচ্ছেদকে কেন্দ্র করে সেই গরিব মানুষেরা যদি একত্রিত হয়ে সরকারকে এভাবে ধাওয়া করে, তখন মিলিটারি দিয়ে হয়তো সামলানো যাবে, কিন্তু এটা কি একটি অ্যানার্কি তৈরি করার রাস্তা নয়? যদি আইনত কোথাও ত্রুটি থেকে থাকে, যদি কেউ দোষী সাব্যস্ত হয় কিংবা দোষ করে থাকে, তাহলে আইনত তার ব্যবস্থা হওয়া উচিত। সিবিআই, ইডি এরা এতদিন করছে কি? কেন কাঠগড়ায় তুলতে পারেনি? কেন? যথেষ্ট প্রমাণ যদি থেকে থাকে তাহলে কেন অ্যারেস্ট করা হয়নি? কেন জেলে পড়া হয়নি? আর এত বাজনা বাজানোর পর যদি দেখা যায় যে ইডি সিবিআই কিছু করতে পারছে না, তাহলে কি মিথ্যে প্রচার করা হয়েছিল? আজকে মানুষের জনরোষ তৈরি হতে পারে, কিন্তু জনরোষকে কি অ্যালাউ করে দিয়ে আইন শৃঙ্খলার অবনতির বিষয়টাকে প্রাধান্য দেয়া হলো না? এটা কি সমাজের পক্ষে ভালো? এটাতেই আমাদের বড় প্রশ্ন। রাহুল গান্ধী পাশে দাঁড়িয়েছেন, হ্যাঁ, ফোন করেছেন, অনেকে অনেক কথা বলছেন। এলওপি রাহুল গান্ধী এক সময় তো এই রাজ্যের এলওপি, তিনি বলেছিলেন আমি সমস্ত বিরোধী যে শক্তি তার মুখিয়া। তো রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা। ফ্লোরের যারা নেতা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, যারা বিজেপির সঙ্গে নেই, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে কে আছে না আছে এত তো বোঝা যায় না আজকাল রাজনীতির রঙ্গমঞ্চে,
সেখানে রাহুল গান্ধী তাদের পাশে দাঁড়াবেন না তো কে দাঁড়াবে? এটাই তো স্বাভাবিক। এবং শুধু তাই নয়, কালকে যদি শুভেন্দু অধিকারী আক্রান্ত হন তাহলে রাহুল গান্ধী পাশে দাঁড়াবেন। এর আগে পার্লামেন্ট আক্রমণ যখন হয় বিজেপি সরকারের পাশে, তখন কিন্তু কংগ্রেস দাঁড়িয়েছিল। অতএব এ নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক ন্যারেটিভ যে তৈরি হচ্ছে, আমি মনে করি সেটা সঠিক নয়। আইনত যদি কেউ অপরাধ করে থাকেন তার এতদিনে পানিশমেন্ট হওয়া দরকার ছিল। খালি ড্রামা তৈরি করার কোনো দরকার নেই। এই যে নাটক একের পর এক, এটা মানুষ সঠিকভাবে দেখছে না। তার কারণ এই রাজ্যে তৃণমূলের মিসরুল, নন পারফর্মিং গভর্নেন্স, হিউজ কারাপশন, সেটাই কিন্তু বিজেপিকে আসার রাস্তা চওড়া করে দিয়েছে। শুধু যে হিন্দুত্বের বাতাবরণ আমরা সেটাকে মনে করি না। নিশ্চিতভাবে যে একটা আলাদা নেক্সাস, অশুভ সন্ধি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এসআইআরের প্রক্রিয়াকে সুকৌশলে এই নির্বাচনে বিজেপিকে লাভবান করতে সাহায্য করেছে। এটা কোনোভাবেই কেউ অস্বীকার করতে পারে না। এবং এটার সঙ্গে নিশ্চিত হিন্দুত্বের ফ্লেভার তো ছিল, সেই হিন্দুত্বের ফ্লেভারের কথা কেউ অস্বীকার করে না। কিন্তু পুরোটাই হিন্দুত্বের কারণে জয়লাভ, এটা আমি মনে করি না। হিন্দুরা এত ঠুনকোর বিষয় নয়। তারা এই যে অপশাসন তৃণমূলের, নো ভোট টু তৃণমূল, সেটাও একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে। অতএব সার্বিকভাবে এই রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক হোক, আমি এটা চাইব। এবং এটা মনে করি আগে কি ঘটনা ঘটেছে তার জন্য এটা, এই যে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য, এটার সঙ্গে আমি একমত নই। তার কারণ মানুষ বেটার থেকে বেটারমেন্টের জায়গায় যায়, আগে ত্রুটিগুলোকে সংশোধন করে, আর সেটা থেকেই সরকার সঠিক দিক নির্ণয় করে। যা তৃণমূল ভুল করেছিল, তার আগে বামফ্রন্ট যা ভুল করেছিল, এইগুলো যদি চুলচেরা বিশ্লেষণ হতে থাকে তাহলে আমি বলবো এখনও মানুষকে বোঝা দরকার চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ। অতএব রাজনীতির পাশা একদিকে থাকে না, এটা বদলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল রাসমণি রোডে ধর্না ছিল, সেই ধর্নার অনুমতি পুলিশ দিল না। বিরোধী দল হিসেবে এই মুহূর্তে তো বিরোধী দল তারা, তো এই যে অনুমতি পেল না, এটা আপনি কিভাবে এটাকে দেখেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে কোনো বিরোধী রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক অধিকার, তার প্রতিবাদের অধিকারকে সরকারি দলের মান্যতা দেওয়া উচিত। তা না হলে গণতান্ত্রিক পরিবেশ যখন নষ্ট হবে তখন কিন্তু একসময় এই শিকারে তাকেও সাফার করতে হবে। একসময় অন্য রাজনৈতিক দল যখন তারা চাইতেন তখন পারমিশন পেতেন না, কোর্টে দৌড়তে হতো। আজকে সেই কাজটা যদি নতুন সরকার এসে করেন তাহলে আগের থেকে নতুনের পার্থক্য কোথায় থাকলো এবং কতদিন এই পারমিশন না দিয়ে থাকবেন? তবে এই নতুন সরকার প্রথম থেকে এসে প্রতিবাদ, আন্দোলন, গণতান্ত্রিকভাবে যে কোনো বিষয়ের ওপরে মানুষের কথা বলার অধিকারকে হরণ করতে চাইছে। এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তবে কোনোভাবেই দেখবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠরোধ করা যায় না, যাবে না। সে যত বড়ই মাতব্বর আর যত বড়ই হনু হন না কেন, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কারণ ইতিহাস সেটা বলে। অতএব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই ল্যান্ড অফ দ্য ল, যে আইন কানুন আছে তাকে মান্যতা দিয়ে পারমিশন দেওয়া উচিত এবং যারা পারমিশন পেলেন তাদেরও আইন মোতাবেক তাদের সমস্ত কিছু প্রদর্শন করা
বা নিয়ম মেনে চলা উচিত। এটাই গণতান্ত্রিক ব্যবস্থার নির্যাসকে সঠিকভাবে বহন করবে। আর তা যদি না হয় তাহলে আগামী দিন ভয়ঙ্কর। তার কারণ প্রতিবাদ তো হবেই, কিন্তু প্রতিবাদটা এমন জায়গায় যাতে না পৌঁছয় যেখান থেকে রক্তের সূচনা হয়, আর রক্তের সূচনা কিন্তু কোনো পক্ষের কাছেই শুভ দিক নির্ণয় করবে না। আজ দুপুরবেলা শুভেন্দু অধিকারী নবান্ন থেকে একটি প্রেস মিট করেন এবং সেখানে বলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূলের দুই বিধায়ক, জয়ী বিধায়ক, ওই যে কাণ্ডে যে জালিয়াতিটার অভিযোগ উঠেছে তাতে তাঁরাই স্পিকারকে গিয়ে বলেছেন যে এই ঘটনাটা ঘটে আর কি, এবং সঙ্গে সঙ্গে তৃণমূল তাদের সাসপেন্ড করে দিয়েছে। এই যে ঘটনাটা মানে এটা কি কোথাও মনে হচ্ছে মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর আগে সিপিএমে ছিলেন, 12 বছর আগে সেখান থেকে সাসপেন্ড হয়েছিলেন, এবার আবার হলেন, তার প্রতিক্রিয়া? দেখুন, এর সম্পূর্ণ বিষয়ে আমি জানি না, আপনাদের কাছ থেকে শুনেছি, এরকম মিডিয়া বিভিন্ন জায়গা থেকে আমি শুনছি। দুটো জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে বিজেপির একটা আলাদা ক্যারেক্টার আছে, তারা ঘরের ভেতরে ঘর তৈরি করার প্রয়াস করে। সেই জায়গায় বিরোধী দলের অস্তিত্ব যাতে সঠিকভাবে না থাকে সেই প্রয়াসটা বিজেপি আর একটা উপদল তৈরি করে, দেখবেন তাদের রেকগনাইজেশন দিয়ে নিজেদের মতো তৈরি করে তারা ওই একই ইডি, সিবিআই এবং তার সঙ্গে সঙ্গে যে স্টেটের সিআইডি তাকে ইউজ করবে। কারণ এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কী কারণে কমিউনিস্ট পার্টি ছেড়ে তৃণমূলে গেলেন, সেই একই, কোথাও তার ক্রেডিবিলিটি নষ্ট হয়েছিল, কোথাও তিনি ভয় পেয়েছিলেন। আবার এখানে সেই একই পদ্ধতি, কিন্তু এখানে সই জাল কি জাল নয়, তারা যে অভিযোগ করেছেন আরও তার সঙ্গে যিনি আছেন তিনি যে করেছেন আমি সঠিক জানি না, কিন্তু দুটো জিনিস একেবারে ক্লিয়ার, বিজেপি এখানে টোটাল বিরোধীরা যাতে ছন্নছাড়া হয় তার প্রয়াস করছেন, আবার একাধারে তৃণমূলের প্রাসঙ্গিকতা যাতে বজায় থাকে তারও চেষ্টা করছেন। অতএব দুমুখ নীতি নিয়ে মুখ আর মুখোশের যে বিজেপির লড়াই সেটা তারা করতে চাচ্ছেন। এবার আইনত সেখানে কোনটা ঠিক কোনটা বেঠিক, যারা সেই পেপারগুলো দেখেছেন, যারা দেখেননি তারা এর বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলবো, যারা যে সিম্বলে জিতে এসছেন তার বাইরে গিয়ে তাদের যদি কিছু বলার থাকে তারা দলের ভেতরে না বললে প্রেস কনফারেন্স করে তাদের যে নিয়ম অনুযায়ী তারা বলতে পারেন। কিন্তু সবটাই যে ঘটনা ঘটছে এই ঘটনাটার পেছনে বিজেপির আলাদা ইঞ্জিনিয়ারিং, তাদের আলাদা আর্কিটেকচারিং যে প্রসেস, দ্যাট ইজ এ সেপারেট মেকানিজম, সেটা কিন্তু বহাল, এবং সেই অ্যাডভান্টেজটা এ কারণেই নিচ্ছে যারা এই অভিযোগগুলো করছেন তারা অন্য দোষে দুষ্ট, সেখান থেকে বাঁচার জন্য তারা এই জায়গায় অগ্রিম তাদের ভূমিকা পালন করছে। ভোটের পর দেখা গেল আপনাদের দুজন বিধায়ক আপনারা পেয়েছেন এইবারের বিধানসভা নির্বাচনে, তারপরে দেখা গেল আপনারা ভীষণ অ্যাক্টিভ, মানে আপনারা হকার উচ্ছেদের ব্যাপারটার জন্য আপনারা রাস্তায় নেমে পড়েছেন। আপনাকে দেখেছি আপনি দমদম স্টেশনে গেছেন, ক্যান্টনমেন্ট স্টেশনে গেছেন। এই যে হকার উচ্ছেদ নিয়ে সারা রাজ্যে যে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, লাখ লাখ মানুষ কার্যত কর্মহীন হয়ে পড়তে পারেন, এই ব্যাপারটাকে আপনারা কতটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন বা আপনাদের এই মুহূর্তে মানে বক্তব্য কী এই বিষয় নিয়ে? দেখুন, হকার উচ্ছেদ করে দেওয়া শুধু একটা দোকান ভেঙে দেওয়া, একটা লোককে বিক্রি করতে না দেওয়াটার বিষয় নয়। এই হকারি করে যে গরিব মানুষরা তাদের সংসার প্রতিপালন করেন, এটা তাদের প্রত্যেক দিনের রুটি রুজির একটা লড়াই, এটা তাদের স্বপ্ন ভেঙে দেওয়া, তার বাচ্চাটা যে স্কুলে যেত সেটাকে বন্ধ করে দেওয়া, এটা সামগ্রিকভাবে একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে গ্রস লস। এবং তার সঙ্গে সঙ্গে যে কথাটা বলতে চাই, শখে তো কেউ হকারি করেন না, কিন্তু হকাররা যেখানে বসে আছেন সেটা যদি ধরুন খুব হাসপাতালের সামনে, সেটা দেখবেন কোনো রেলওয়ে স্টেশনকে অকুপাই করে বসে আছেন, যেখানে মানুষ যাতায়াতের ক্ষেত্রে গাড়ি নিয়ে অসুবিধে হচ্ছে, পথ চলতি
যারা পথচারী তাদের অসুবিধে হচ্ছে, রুগী যেতে অসুবিধে হচ্ছে, কিংবা কোনো বড় দোকান এস্টাবলিশমেন্ট কেউ দোকান করেছেন তার সামনে, কিন্তু সব ক্ষেত্রেই তো আলোচনার মাধ্যমে এবং সেখানে পুনর্বাসনের মাধ্যমে সমস্যার সমাধান তো হতে পারে। তার কারণ দলটার নাম বিজেপি, ব্যক্তি একই, পদ দুটো, এলওপি আর বর্তমানে চিফ মিনিস্টার। বয়ান কি ছিল আমাদের বিচার করতে হবে না, এই ভিডিওটা চালিয়ে দিয়ে আগের বয়ান, বর্তমানের বয়ান এবং সামনে বসে থাকবেন আগের এলওপি, বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি শুনবেন। কোথাও থেকে যদি কোনো জায়গা থেকে হকার উচ্ছেদ হয়, যে কোনো সংগঠন, যে কোনো ক্লাব, আপনারা সেখানে প্রতিবাদ করুন, আমিও গিয়ে সেখানে প্রতিবাদ করব। সমস্ত মানুষ এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। কিন্তু দুঃখের বিষয়, যে কোনো রাজনৈতিক দলের স্বীকৃত ইউনিয়নের মধ্যে যারা হকাররা আছেন, এমনি যারা আছেন, এই হকারদের যে আইন আছে সেই বিষয়ে একটি এক্সপার্ট কমিটি করে তাদের সঙ্গে আলোচনা করে এর সমস্যার সমাধান কিভাবে করা যায়, এটা করাই তো উচিত ছিল। আজকে ট্রেনের কোন যাত্রীরা তাদের অসুবিধার কথা বলেছেন, অথচ দীর্ঘদিন ধরে থাকা ট্রেনের এরাই কিন্তু যাত্রীদের বৃষ্টি থেকে বাঁচান। রাতের বেলা কোনো মহিলা স্টেশনে নামলে এদের রক্ষা করেন এই হকার ভাইয়েরা। আজকে রাতের বেলা গিয়ে সেখান থেকে একেবারে তাদের সমস্ত স্টলকে তুলে নিয়ে ট্রেনে চাপিয়ে নিয়ে চলে এলেন। বড় বড় স্টল কয়েকটা বেঁচে থাকলো, অন্ধকারে চোরের মতো গিয়ে ভেঙে দেয়া হলো। ওদের তো সময় দেওয়া দরকার ছিল, আলোচনার দরকার ছিল। কি করতে চান? আদানিদের গঙ্গার পাড় দিয়ে দেবেন, ওখানেও টাকা দিয়ে গিয়ে গঙ্গার একটু হাওয়া কিংবা একটু বাতাস, একটু জল নিতে হবে, গঙ্গা জল বিক্রি করার চিন্তাধারা। সেটাও এই রকম কোনো গোষ্ঠীকে দিয়ে, ঠিক একইভাবে এই রকম কোনো গোষ্ঠীকে দিয়ে ট্রেনের হকারদের রুটি রুজি ছিনিয়ে নেওয়া, সেখানেও এদের মাধ্যম দিয়ে স্টল রেলওয়ে স্টেশনে বসানোর চিন্তাভাবনা তৈরি করা। তো এগুলো তো মনুবাদী চিন্তাধারার যে ফসল, এটা বাংলার মানুষকে বুঝতে হবে। তাই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে কংগ্রেস তাদের পাশে ছিল, থাকবে, আমরাও আছি। কিন্তু আমি দুঃখিত যে এলওপি হিসাবে এক ধরনের কথা, মুখ্যমন্ত্রী হয়ে আর এক ধরনের কথা। এটা অবশ্য অনেকবার উনি আগে অনেক পরিবর্তন করেছেন। এক দলের হয়ে অন্য দলকে আক্রমণ করার সময় জাতি ধর্ম ভেদ কিছুই বাদ দেননি। আবার দল পরিবর্তনের সময় আরেক ধরনের আক্রমণ, সেখানেও জাতি ধর্ম বিদ্বেষ খাদ্যাভ্যাস কোনো কিছুকেই আক্রমণ করতে বাদ রাখেননি। অতএব উনি এলওপি থেকে চিফ মিনিস্টারে নিজেকে বদলাবেন, কিন্তু এটা বোঝা উচিত যে ওনার কথার মান্যতা দিয়ে আমরা তো সেই হকারদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। অন্যায়টা কি করেছি? এলওপি হিসাবে তিনি যে আহ্বান করেছিলেন সেটাকেই তো আমরা মান্যতা দিয়েছি বিরোধী হিসাবে। আজ ওনাকেই সুষ্ঠুভাবে বিচার করতে বলছি যে ওনার আগের কথাকে ধরবো না পরের কথাকে ধরবো।